তো টুকরে টুকরে গ্যাং বলে তাদের লেখা লিখতে দেবে না। না মাওবাদীর ব্যাপারে লিখলে তুমি মাওবাদী হয়ে গেলে। আর মাওবাদী হতেই পারি, হোয়াটস রং ইন ইট? মাওবাদীরা পড়াশোনা জানা ছেলে। জেএনইউর বিরুদ্ধে বলছো, ওরা একটা পড়াশোনা ছেলে পাবে ওই লেভেলের? এদের তুমি দেশদ্রোহী বলে দিচ্ছ। আমি গভর্নমেন্টের বিরুদ্ধে বললি আমি দেশদ্রোহী হয়ে গেলাম? আর পাকিস্তান আছে বলেই তো মোদির ওজন আছে। মানে সে প্রমাণ করতে পারছে আমি দেশপ্রেমী। তো আমি বলি মাওবাদী মাওবাদী করছো, রামচন্দ্রকে ফলো করলে কেন করবে? সে তো তীর দিয়ে সব মেরে ফেলতো। তারও তো যুদ্ধবাজ লোক, রাবণকে মেরে ফেললো, গলা কেটে দিল। ইন্ডাস্ট্রির প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে টাটাকে তাড়িয়েছে সিপিএম, এই এই বিষয়টা নিয়ে আপনি কি না বল না? আমার এখানে এখানে একটা যুক্তি রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় বলেছিল ওই 400 এবং 600 একর, অর্থাৎ ওই গোড়ার অনিচ্ছুক দিকে বলেনি, পরে অনিচ্ছুক বলেছে। চাষি ইচ্ছুক চাষির একটা ব্যাপার ছিল। তো আপনার কি মনে হয় যে ৮০% লোক টাকা নিয়ে চলে গেছে। আমি তো ডিল করেছিলাম তখন। হুম, ৮০% লোক টাকা নিয়েছে, ২০% নেয়নি। কারো হয়তো আমার একটা জমি আছে, আমি খবর জানি না আমার ওখানে একটা জমি আছে, মালিক খুঁজে পাওয়া যায় না। ৮০% লোক চলে গেছে। এবং আমি সবচেয়ে দোষ দেবো, বুদ্ধও খুব ভদ্রলোক বলে, এটা জ্যোতি বসু হলে পিটিয়ে তুলে দিত, পিটিয়ে তুলে দিত। এই অনুরাধা পালওয়াল না কি সব আছে, এরা তো আটকে ছিল। তো হোয়াট ইজ দি আনসার? তখন ওই কারখানা হবেই বলেই অন্তত ৭-৮০০ রিক্সা চলাচল করতো, দোকান হয়ে গেল, লোকে জমি কিনে ফেললো ওখানে কারখানা হবে বলে। এবং আমি তোমায় বলি, আমার নিজের এক্সপিরিয়েন্স হলো, আগে ধরো ইন্ডাস্ট্রিয়াল ল, তো আমি ইন্ডাস্ট্রিয়াল লয় করি হুম, বেশি, হুম, শিল্প। আগে হাইকোর্টে মামলা হতো, দিনে আমার দিনে দুটো থাকতো, একটা থাকতো ইন্ডাস্ট্রিয়াল লয়। হুম। কারণ বছরে ৪টে নিই, অন্য মামলা করি। ইন্ডাস্ট্রি অবস্থা বুঝি, ইন্ডাস্ট্রি নিয়ে তো ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটও নেই, শিল্প বিরোধও নেই, শিল্পও নেই, শিল্প বিরোধও নেই। এই জায়গাটা এসে গেছে। না, পশ্চিমবঙ্গে এই যে বৃহৎ শিল্পের হাহাকার, সেটার কারণ কি তাহলে টাটার চলে যাওয়া? না সেটা বলবো না। মানে পারিপার্শ্বিক অবস্থা, ছোট শিল্প থাকবে না কেন? বড় শিল্প এলেই অবশ্য ছোট শিল্প আসে, এটা হ্যাঁ, ঘটনা। অ্যান্সিলারি বড় হ্যাঁ, শিল্পের পাশাপাশি হ্যাঁ। অ্যান্সিলারি শিল্প তুমি ছোট শিল্প হিসেবে তাছাড়াও আসে। তো অন্য ছোট জায়গায় ছোট ছোট শিল্প থাকবে, ১০-১২ জন, ২০ জন। হুম। তুমি মমতা আমলে ১০০ জনের, ৫০০ জনের কারখানা হয়েছে দেখাতে পারবে না, দেখাতে পারবে না এই কাউন্সিলরদের জ্বালায়। এখানে দেয়াল করছে, দেয়াল করলে হলো ৬ লাখ টাকাকে জমা দিয়ে যান সেক্টর 5-এ। এ তো অনেকবার জানানো হয়েছে মমতাকে, কি করবে? অর্থাৎ এই যে সরকারের একটা কাটমানি খাওয়ার একটা ব্যাপার হুম, রয়েছে, সরকারের বিভিন্ন প্রতিনিধিদের, প্রতি তারপর নেতা মন্ত্রীদের, হ্যাঁ, ছোট নেতা, হাফ নেতা, হ্যাঁ, বড় আছে। নেতা, হ্যাঁ, তাদের যে কাটমানি খাওয়ার ব্যাপার রয়েছে, সেই জায়গা থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের একটা পশ্চিমবঙ্গের প্রতি এটা এক সিপিএম আমলে কন্ট্রোলে ছিল, পয়সা করি খাওয়া খাওয়াই হতো। হ্যাঁ, কিন্তু সিপিএম এর লিডারকে বললে হুম, কাজ হতো। আমি কয়েকটা দেখেছি, ডাইরেক্ট বললাম, যেহেতু হয়তো বুদ্ধ ওর সঙ্গে আমার খুব ভালো রিলেশন ছিল, হুম। বন্ধ হয়ে গেছিল। কিন্তু বামপন্থীদের সেই সময়েও একটা বিরাট অভিযোগ ছিল যে বিভিন্ন কলকারখানায় এই যে শ্রমিক সংগঠন, অর্থাৎ সিটুর যে হুম। মুভমেন্ট এবং ওই ন্যাকড়ার মতো করে একটা লাল পতাকা ঝুলিয়ে রাখা, তা তো এই সেটাও তো ভীষণ রকম ভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে এফেক্ট ক্ষতিগ্রস্ত করেছে, করেছে। এফেক্ট করেছে। পরের পর বিভিন্ন না, পাটকল চটকল গুলো পরের পর বন্ধ দেখো হয়ে দুটো গেছে। জিনিস, শ্রমিক আন্দোলনের জন্য ইন্ডাস্ট্রি বন্ধ হয় না। না, এরকম একটা অভিযোগ ছিল। অভিযোগ ছিল অর্থনৈতিক কারণে জুট বিক্রি হচ্ছে না, বন্ধ হবে জুট মিল। না, সেটা তো দিলে জুটের ক্ষেত্রে অবশ্যই সত্য যে সত্য, জুটের বদলে এখন প্লাস্টিক চলে প্লাস্টিক এসছে। হয়ে যায়, তাই তো বলছি। তখন আইন করলো জুট ছাড়া তুমি করবে না, জুট ছাড়া করবে না। তখন তো বাইরে থেকে বিহার থেকে এই করা শুরু করলো, প্লাস্টিক ব্যাগে ভরে নিল, লরি লরি চিনি যাচ্ছে, ওখান থেকে ভরছে। সুতরাং শ্রমিক আন্দোলনের জন্য ফ্যাক্টরি বন্ধ হয়েছে আমি অন্তত দেখিনি। আচ্ছা। একটা দুটো হতে পারে, যেটা আগে বলতো না যে ৫৫,০০০ কারখানা বন্ধ হয়েছে, আমি ৫৫,০০০ তো হলো কমন ফিগার। ৫৫,০০০ কলকারখানা, ৫৫,০০০ আমাদের কর্মচারী মারা গেছে, কর্মী। ওটা একটা ইয়ে ছিল, ৫৫,০০০ না। ইন্ডাস্ট্রি চলে নিজের নিয়মে, চাহিদা থাকলে চলবে। ও শ্রমিকরা এমনিতেই আমি আতাত করে নেবো, চাহিদা না থাকলে বন্ধ করে দেবো। না, একটা গঠনমূলক জায়গায় আসে অরুণাবোধা, এই যে বড় শিল্প আসছে না, একটা দীর্ঘ সময় ধরে বড় ইন্ডাস্ট্রি, শিল্প ভারতবর্ষে কোথায় আসছে? সেটাই সেটাই না, এই ইন্ডাস্ট্রি গুলো বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা এই যে একটা অর্থনৈতিক সংকট, সেটা ভারতবর্ষেও রয়েছে, হ্যাঁ। পশ্চিমবঙ্গেও রয়েছে, এই জায়গা থেকে এই জায়গা থেকে এগিয়ে যাওয়া, অর্থাৎ সামনের তাহলে দিকে তোমায় ছোট্ট এগোনো, একটা ঘটনা বলি, সেটার পথটা কি? আমার জানা নেই। হিন মোটরসটা বন্ধ হয়ে গেল, কেন বন্ধ হলো?
এমনি তো বন্ধ হয়নি, শ্রমিকের জন্য বন্ধ হয়নি, গন্ডগোল হচ্ছে। অ্যাম্বাসেডর গাড়ির চাহিদাটা কমে গেল, যেহেতু মারুতি এলো, অ্যাম্বাসেডর আউট হয়ে গেল, স্বাভাবিক উড়ে যাবে। ডেভেলপমেন্ট, সায়েন্সের ডেভেলপমেন্টের সঙ্গে বহু লোককে বেকার করে দেয়। বার্টন রাসেলের কথা আছে, ইম্প্যাক্ট অফ সায়েন্স অন সোসাইটি। রাইট। সায়েন্স যেমন 20টা লোকের জন্য করে দেবে জায়গা, যেমন শিল্প বিপ্লব হলো, এটা কেন হলো? ইন্ডাস্ট্রিয়াল মানে ইয়ে স্টিম ইঞ্জিন এলো, 5 জন 20 জন যেখানে কাজ করতে একখানা স্টিম ইঞ্জিন, স্টিমের করে দিচ্ছে, এবং কর্মী সংকোচন শুরু হলো, শুরু হয়ে যাচ্ছে অটোমেটিক। স্বাভাবিক। তাতেই মার্ক্সের এটা এলো, মার্ক্সের 1840 নাকি এটা। হ্যাঁ, আপনি মার্ক্সের প্রসঙ্গ বললেন, এই জায়গা থেকে একটা প্রসঙ্গে আসবো যে গোটা বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এই মুহূর্তে কমিউনিজম ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? আদৌ কমিউনিজমের কোনো জায়গা কি রয়েছে? তারা কি পুঁজিবাদের সঙ্গে লড়াই করে আমি সেটা আদৌ দাঁড়াতে পারবে? আমি সেটা বলছি না, সবই তো পুঁজিবাদ হয়ে গেছে, আসছি সেটায়। হ্যাঁ। মার্ক্স কোনোদিন ভেবেছিল যে একটা মার্ক্সিস্ট স্টেটে ইউনিয়ন করা যাবে না, শ্রমিকের কথা বলা যাবে না? তো হয়েছে তো, সোভিয়েত রাশিয়া, হুম, লেনিনের আমল থেকেই হয়েছে, বিপক্ষে কিছু বলা হুম, যাবে না। হুম। মেনশেভিকরা গণতান্ত্রিক উপায়ে এসেছিল, গুলি করে উড়িয়ে দিল। এগুলো ঢাকা পড়ে গেছে। চীনের মাও সেতুংও তাই, হুম, চিয়াং হুম। কাইশেকের সঙ্গে হাত মিলালো, দুটোই মানে একচ্ছত্র লিডারশিপে বিশ্বাস করতেন, হয়ে রাইট। গেল। তো কমিউনিজম মানে তোমার মানে প্রোডাকশন না হলে, যদি তোমার চাহিদা না থাকে বাইরে, মার্ক্সের অনুযায়ী কি হয়েছে? ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, তার আগে ছিল রাজস্বই, মানে রাজন্য ব্যাপার, হয়েছে কি? হয়নি। মার্ক্সবাদ অনুযায়ী কিন্তু কমিউনিজম এগোচ্ছে না। চীনে তো মুক্ত বাজার অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতি, কিন্তু কোনো স্বাধীনতা নেই, কোনো স্বাধীনতা নেই, বাক কোনো স্বাধীনতা নেই, বাক স্বাধীনতা নেই। সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, না, ফ্রিডম অফ প্রেস বলে কিছু নেই। হ্যাঁ, কিচ্ছু নেই। চায়নাতে তাই, রাশিয়াতেও চাই। রাশিয়ার প্রসঙ্গ যখন এলো, এই প্রশ্নটা তো করতেই হবে যে এই মুহূর্তে ইউক্রেনের ওপর রাশিয়ার যে আক্রমণ, দেখো, এটাকে আপনি কিভাবে দেখেন? এই পুতিনের যে একটা সর্বগ্রাসী চেহারা আবারও ফুলে ফেপে উঠছে হিটলারের মতো ওর মারা যাওয়া উচিত। খুব খারাপ কথা বললাম পুতিনের। পুতিনের। 70 বছর বয়সে নিজের ফ্যামিলি কোথায় আছে লুকিয়ে রেখে দিয়েছে, তাকে তো করেনি। এই ফ্যামিলিটা এগো না, একটা ইউক্রেন তোমারই দেশ ছিল, তুমি তাদের লোকজন মেরে ফেলবে? আর একটা দেশ হয় এলাকা নিয়ে না, লোক নিয়ে লোক হয়। ভারতবর্ষের এলাকা, পাকিস্তানের এলাকা নিয়ে হয় না, লোক কত আছে সেই দেশে। ভারত বলতে ভারতবাসীকে বোঝায়, ভারত নয়। পুটিন বাজে লোক বেসিক্যালি। এবং কমিউনিজমের, দেখো, ও এসেছে কিন্তু মিলিটারি থেকে। হ্যাঁ। হ্যাঁ, ও এসেছে মিলিটারি, চলছে। খুব খারাপ অবস্থা, বিদেশের অবস্থাও খুব খারাপ। অর্থাৎ সামগ্রিকভাবে আপনি বলছেন যে কমিউনিজমের একটা ভয়ানক সংকট। কমিউনিজম নেই, অথরিটেরিয়ানিজম, মানে যেটা বললেন ওই ফ্যাসিজম, যেটা ফ্যাসিজম, হ্যাঁ, তাও একটা হ্যাঁ। এক ধরনের নীতি, এদের এক ধরনের নীতি। চীনে কি কমিউনিজম আছে? কমিউনিজম আছে কোথায়? প্রথমে লোয়ার লেভেলে পিপুলস রিপ্রেজেন্টেটিভ, তারপর ওই মাঝের লেভেল, তারপরে পলিট ব্যুরো, তারপরে ফাইনাল। তো সেই রাসেলের সেই বিখ্যাত কথা হচ্ছে, মানে ওই কি অব কি এটা কি বলে, কমিউনিজমের এটা আর কি, যে আধিপত্য আর কি, এর হুম, হুম, হুম। আধিপত্য, এটা কি বলে, এখন বুড়ো হয়ে গেছি, মনে থাকছে না। মানে সেটার থেকে গেভ রাইজ টু দিস absolute power to the lower level, gave rise to this second one. Absolute power to that gave rise to a politburo. Absolute right to the politburo gave rise to a single man, that is Stalin. এবং ভারতবর্ষের ক্ষেত্রেও তো ঠিক তাই। ভারতবর্ষের ক্ষেত্রেও সেই ফ্যাসিজমের প্রকাশ এই মুহূর্তে সেন্ট্রালি যেটা দেখা যাচ্ছে, যে ভারতবর্ষে ফ্যাসিস্ট শক্তি ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে। আপনি যে ফ্রিডম অফ প্রেসের কথা বললেন, যেটা ফ্রিডম অফ প্রেস চিরে নেই, যে সেটা ভারতবর্ষ এখানেও বন্ধ বন্ধ হয়ে গেছে, শোচনীয় অবস্থা। তুমি এবং আজকে বলো না, এবং টুকরে টুকরে গ্যাং বলে তাদের লেখা লিখতে দেবে না। না মাওবাদীর ব্যাপারে লিখলে তুমি মাওবাদী হয়ে গেলে, আর মাওবাদী হতেই পারি, হোয়াটস রং ইন ইট? না, একদমই ঠিক বলেছেন যে গণতন্ত্র সেটাই, গণতন্ত্রে যেখানে বিরুদ্ধবৎ বা বিরুদ্ধ পরিসরে যত বেশি গুরুত্ব দেয়া হবে তাই তো, সেটাই গণতন্ত্র। তাই তো। কিন্তু এখানে এখানে গৌতম নওলাখাকে গ্রেপ্তার করা হয়, এখানে স্ট্যান স্বামীরা জেলের মধ্যে মারা 14 যান। জন 14 জন। হ্যাঁ, শুধু 14 জন, এবং স্ট্যান স্বামীর মতো একজন
মানে ৮০ ঊর্ধ্ব বয়স্ক বৃদ্ধ তাকে জেলে আটকে রাখা হয় এই বলে যে তিনি প্রধানমন্ত্রীকে মৃত্যুর ছক কষছে জেলের মধ্যে হ্যাঁ, বসে। হ্যাঁ, তাই হ্যাঁ? তো। তো এই যে একটা ফ্রিডম অফ প্রেস তার হুম, উপর প্রতিনিয়ত আঘাত, হ্যাঁ। এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি এটা মনে করেন যে বিভিন্ন যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, ইন্ডিপেন্ডেন্ট নেই, ইন্ডিপেন্ডেন্ট নেই। গভর্নমেন্টের মিডিয়া আছে। ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হলে তো বললাম তো, তোমায় মাওবাদী বলে দিচ্ছে। মাওবাদীদেরও যে অভিমত থাকতে পারে সেটা বলছে না। আর মাওবাদীরা পড়াশোনা জানা ছেলে। জেএনইউর বিরুদ্ধে বলছে, ওরকম একটা পড়াশোনার ছেলে পাবে ওই লেভেলের? হ্যাঁ, এদের তুমি দেশদ্রোহী বলে দিচ্ছ। আমি গভর্নমেন্টের বিরুদ্ধে বললি আমি দেশদ্রোহী হয়ে গেলাম। আর পাকিস্তান আছে বলেই তো মোদির ওজন আছে। মানে সে প্রমাণ করতে পারছে আমি দেশপ্রেমী। পাকিস্তান না থাকলে কিছু হবে না। ওই বোম ফেলে দিয়ে আসছে, না, দেশপ্রেমী প্রমাণ করতে পারবে না। বোম ফেলে দিয়ে আসছে হ্যাঁ, এবং তারপর দেশপ্রেমের জিগির উঠছে। জিগুর উঠছে। আপনার কি মনে হয় যে বিভিন্ন ইউটিউব চ্যানেল এইগুলো নিয়ে আপনার কি বক্তব্য একটুখানি বলুন তো? স্ট্যান্ড আপ করতে পারবে না। বাংলাতেও বিভিন্ন স্ট্যান্ড ইউটিউব চ্যানেল গজিয়ে উঠেছে। ওনার মিথ্যে কথা, ভয়ানক মিথ্যে কথা বলে। ভয়ানক মিথ্যে কথা। আমরাও ইউটিউব হিসেবে কাজ করছি, আমাদের কাজ কেমন লাগে ওটা ভালো বলুন? লাগছে। তুমি কোশ্চেন করছো, এইটাই ব্যাপার, বিরাট ব্যাপার। ইউটিউবের কি আছে? ডিসেম্বরে মমতা পড়ে যাচ্ছে, না হলে স্বেচ্ছায় তিনি চলে যাবেন জানুয়ারিতে। ইউটিউবে তো ভর্তি এগুলো। ফেক নিউজ। ফেক নিউজ বল, হ্যাঁ সে তো আছে। এই যে সব বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা আমাদের প্রধানমন্ত্রীকে ভালো বলছে, এরকম জড়িয়ে ধরছে, ভালো কেউ বলেনি। পরে দেখা গেলো কেউ বলেইনি এসব কথা। ঠিক আছে, ফেক নিউজ, ফেক থাম্বনেল, এই একটা ব্যাপার চলছে। বললাম তো, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 14 বছর তার বিয়ের খবর আটকে রাখে, প্রধানমন্ত্রী তো হয়েছে। এটা তুমি এতে ভাবতে পারতে? ফ্রান্সের যে লাস্ট সেই প্রেসিডেন্ট হলো, এখানে সে বিয়ে করলো, এখানে হুম, 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 হুম। দিল্লির মন্দিরে এসে। এটা ভাবতে পারো? সে আবার মডেল ছিল, নুড ফটো, বলে তাতে কি হয়েছে, আমি ওকে বিয়ে করব, এই আর কি। এই জায়গায় দাঁড়িয়ে অরুণাবতার শেষ প্রশ্ন যে এই মুহূর্তে আপনি ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যৎ আপনি কি না, দেখছেন? কিছু লোক কিন্তু পড়াশোনা করছে, কিন্তু তাদের সংখ্যাটা এত কমে গেছে, এবং ফিয়ার অফ ফ্রিডম, এটা ভারতবর্ষে প্রথম দেখা দিয়েছে। ফিয়ার অফ ফ্রিডম, স্বাধীনতাকে ভয়, স্বাধীনভাবে বলতে চাওয়ার ভয়। আমি সত্যি কথা বলি আমাকে গ্রেপ্তার করে ফেলবে, সত্যি কথা বলে নকশাল সাজিয়ে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, তো আমি বলি মাওবাদী মাওবাদী করছো, রামচন্দ্রকে ফলো করলে কেন করবে? সে তো তীর দিয়ে সব মেরে ফেলতো। তারও তো যুদ্ধবাজ লোক, রাবণকে মেরে ফেললো, গলা কেটে দিল, ঠিকই আছে। হ্যাঁ, মহাভারতের পাণ্ডবদেরই বলো, কুরুদেরই বলো, হুম, হুম, কৌরবদের, হুম, একই হুম। ব্যাপার। ভায়োলেন্স আছে, সেটা যাই, এই আর কি।